জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নাজমুস সাকিব। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এই কাজের জন্য নির্বাচন বন্ধ থাকতে পারে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি আয়োজিত এক আলোচনা সভায় তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে একটি অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকতে পারে না। তিনি বলেন, দেশে যে অস্থিতিশীলতা এবং অস্থিরতা চলছে তা অনেকটা কমে যাবে যদি একটি নির্বাচিত সরকার ক্ষমতায় থাকে। আপনাদের সবচেয়ে মনে রাখতে হবে যে আপনাদের অন্তর্বর্তীকালীন সরকার, আপনাদের মূল দায়িত্ব হচ্ছে সংস্কার করতে চান সংস্কার করবেন, সেই সঙ্গে একটা নির্বাচন করবেন যে নির্বাচনটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে। এটাই হচ্ছে এক প্রধান কাজ করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। রাজনৈতিক দলগুলো আপনার প্রতিপক্ষ নয়, রাজনৈতিক দলগুলো আপনাদের সহযোগিতা করছে, সহযোগিতা করেই চলেছে। আপনারাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো কথাবার্তা বলছেন না, সহযোগিতা এইভাবে করছেন না। সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দেওয়া ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হোসেন মাহমুদ টুকু। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জিয়া প্রজন্ম দলের আয়োজিত একটি আলোচনা সভায় তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কোনো ম্যান্ডেট না থাকায় তারা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। 4 মাস হয়ে অতিবাহিত হলেও মানুষ বর্তমান সরকারের কোনো উন্নতি দেখছে না বলেও উল্লেখ করেন তিনি। গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন সরকারের প্রধান কাজ বলে জানালেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, জুলাই গণহত্যার বিচার কাজ এমনভাবে করা হবে যেন ভবিষ্যতে কেউ এ নিয়ে প্রশ্ন তুলতে না পারে। এদিকে আগামী 1 বছরের মধ্যে জুলাই গণহত্যার শীর্ষ অভিযুক্তদের বিচার শেষ হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এ সময় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ঐক্যে ফাটল বিচারে প্রধান চ্যালেঞ্জ হতে পারে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত সংলাপের দ্বিতীয় দিনে তারা এসব কথা বলেন। দেশব্যাপী সকল কিছুর বিচার আমরা করতে চাই, এই ট্রাইব্যুনালের পক্ষে সেই বিচার সম্ভব নয়। ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটিতে সাধারণত টপ কমান্ডারদের বিচার করা হয়। আমরা সেই কারণে এই গণহত্যার যিনি প্রধান নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা সহ তার যে নিচের দিকের কয়েকজন ছিলেন তাদের বিচারকে প্রায়োরিটাইজ করছি এবং আমরা দ্রুততম সময়ের মধ্যে তাদের বিচারটা শেষ করতে চাই, করতে সক্ষম বলে আমরা মনে করি। মাস্টার মাইন্ড আছেন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা বাংলাদেশের সিভিলিয়ান পপুলেশনকে রাজনৈতিক উদ্দেশ্যে হত্যা করেছেন, খুন করেছেন, গুম করেছেন, নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, এমনকি রাজনৈতিক দলকে ব্যবহার করে সেক্সুয়াল অ্যাবিউজও করেছেন, ধরে নিয়ে যে মানুষকে ধর্ষণ করেছেন, তাদের বিচার ওই অপরাধ ট্রাইব্যুনালের মধ্যে হবে, সেখানে আইনগত কোনো বাধা নাই। গণহত্যার বিচার করা, কিন্তু বিচারটা করার সময় বিচারটা আমাকে গ্রহণযোগ্য মাত্রায় করতে হবে। আপনারা জানেন যে ফ্যাসিস্ট হাসিনা সরকারের প্রচুর টাকা আছে, লবিং ক্যাপাসিটি আছে, আমাদের সাথে শত্রুভাবাপন্ন দেশ আছে। আমাদেরকে এমনভাবে বিচার করলে হবে না যে বিচার নিয়ে তীব্র প্রশ্ন উঠতে পারে। প্রশ্ন তারা তুলবেই। আমার যে প্রসিকিউশন টিম আছে, আমাদের যে ইনভেস্টিগেশন টিম আছে, আমার আস্থা আছে আমাদের জুলাই গণ অভ্যুত্থানে অন্তত 3টা বড় লক্ষ্য আছে। একটা হচ্ছে বিচার, একটা হচ্ছে সংস্কার, একটা হচ্ছে নির্বাচন। আগের অ্যাক্রেডিটেশন কার্ড পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে নতুন আবেদন আহ্বান করা হয়েছে দেশীয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছ থেকে। প্রেস উইং থেকে জানানো হয়েছে, সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে নিয়মিত অস্থায়ী প্রবেশ কার্ড পাবেন। সচিবালয় অগ্নিকাণ্ডের তদন্ত চলমান থাকার প্রেক্ষিতে সাংবাদিকদের প্রবেশাধিকার বিষয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে সিদ্ধান্তটি সাময়িক উল্লেখ করে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে সভা করে দ্রুত এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেও জানানো হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে। সারা দেশের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে কোনো ম্যাজিক নেই।
পুলিশ বাহিনী নিজেরা ঘুরে দাঁড়ানোর চেষ্টার পাশাপাশি খুন ছিনতাইয়ের মতো অপরাধ কমাতে কাজ করা হচ্ছে বলে জানান পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। শনিবার রাজারবাগ পুলিশ লাইন্স এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। কি অবস্থা থেকে পুলিশ কোত্থেকে উঠে এসে আমরা কাজ করতে হচ্ছে, মানে তাদেরকে আগে জাগিয়ে তোলা, আস্থাটা ফিরিয়ে আনা, মনোবলটা ফিরিয়ে আনা মানুষের কাছে। এখনো মানুষ কিন্তু আমরা চাই যে আরও বেশি কাছে যাই, মানুষ আরেকটু আমাদেরকে সহযোগিতা করুক, গ্রহণ করুক। আমরা ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদেরও সাহায্য চাচ্ছি, তারা যেন আমাদেরকে সাথে নিয়ে কমিউনিটির কাছে আরেকটু প্রচেষ্টা ওনারা চালান নিয়ে যেতে। সচিবালয়ে আগুন দিয়ে স্বৈরাচার সরকারের হাজার হাজার কোটি টাকার দুর্নীতির ফাইল পুড়িয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রংপুরের মিঠাপুকুরে সচিবালয়ের আগুনে ঢাকায় নিহত ফায়ার সার্ভিস কর্মী সোহানুজ্জামান নয়নের কবর জিয়ারত শেষে কথা বলেন তিনি। 4-5টা মন্ত্রণালয়ের ফাইল ও আসবাবপত্র পুড়ে যাওয়াকে গভীর ষড়যন্ত্র আখ্যা দিয়ে রিজভী আরও বলেন, স্বৈরাচার সরকার মানুষের টাকা যেভাবে আত্মসাৎ করেছে তা ভাষায় বর্ণনা করা যাবে না। পাশাপাশি শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে যুক্তরাষ্ট্রের $350 মিলিয়ন পাচারের ঘটনা সে দেশের গোয়েন্দা সংস্থা তদন্ত করছে বলেও জানান তিনি। স্থানীয় সরকার এবং ডাক্তার মিনিস্ট্রি এগুলোর গুরুত্বপূর্ণ ফাইল দিয়ে দেওয়া। এর মধ্যে যে কত করাপশন, কত দুর্নীতি, কত হাজার হাজার কোটি টাকা পাচারের যে কাহিনী ছিল, সেটা যাতে আপনার আলোর মুখ দেখতে না পারে, সেই কারণেই এই চক্রান্ত, এই ষড়যন্ত্র। সচিবালয়ে আগুন দেওয়ার পেছনে যারা জড়িত তাদের নাম প্রকাশ করে অনতিবিলম্বে সচিবালয় থেকে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভা উপস্থিত থেকে তিনি বলেন, সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হলে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে। শুধু আগুন নয়, আরো খেলা করতে পারে যদি এদেরকে না সরা। এদেরকে সরাতে হবে, কারো কথায় নয়। নির্বাচনের ম্যাপ আপনাকে দিতে হবে। নির্বাচিত প্রতিনিধি ছাড়া সংস্কার সম্পূর্ণ হবে না। সংস্কারের নামে বিলম্ব করে মঈন ফখরুদ্দিনের মতো আরেকটি জালে যেন আপনি না পড়েন। আগামীর বাংলাদেশে ইসলামী দলগুলো ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে চায়। সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের অধিবেশন থেকে এই ডাক দেওয়া হয়। অধিবেশনে যোগ দিয়ে অন্যান্য রাজনৈতিক দলের নেতার ভারতের আগ্রাসনের কথা তুলে ধরেন। এ সময় আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধেরও দাবি ওঠে। ভবিষ্যতে ইসলামী দলগুলো যাতে কেউ ব্যবহার করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। জামায়াতের আমির দাবি করেন, তাদের দলের 11 জন শীর্ষ নেতাকে বিচারের নামে ফাঁসি ও জেলখানায় হত্যা করেছে আওয়ামী লীগ সরকার। অভিযোগ করেন, জনগণের 26 লাখ কোটি টাকা লুটপাট ও পাচার করে দেশকে তলানিতে নিয়ে গেছে বিগত সরকার। পতিত আওয়ামী লীগের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান অধিবেশনে যোগ দেওয়ার রাজনৈতিক নেতৃবৃন্দ। বলেন, শেখ হাসিনার পতনের লড়াই শেষ, তবে ভোটের অধিকার নিশ্চিত করে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই চলছে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশে প্রতিটি ঘরে ঘরে সমৃদ্ধি আসবে। বাংলাদেশের প্রতিটি মানুষ তারা সাহসের সাথে তাদের কথাগুলো বলবে। স্পষ্টভাবে বলতে চাই, গণহত্যার পরে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ কিন্তু আসলে মূলত ভারতেরই সরকার ছিল। তার সমস্ত কার্যক্রমগুলো এবং যত তাদের পরিচালনায় আমরা লক্ষ্য করেছি, ভারতের সুবিধাই তার থেকে প্রকাশ পেয়েছে। ইসলামী সংগঠনগুলো আগামীর বাংলাদেশে একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই। আমাদের যে অভিন্ন লক্ষ্য, আল্লাহর দ্বীনকে বিজয়ী করা, আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার যে সংগ্রাম, এই সংগ্রামে আমরা ইস্পাত কঠিন একটি ঐক্য গড়ে তুলতে চাই। গণতন্ত্র মানেই হচ্ছে সংখ্যাগরিষ্ঠের শাসন, কিন্তু এরকম নয় যে সংখ্যালঘিষ্ঠের কোনো মূল্যই নেই। বরঞ্চ সংখ্যাগরিষ্ঠটা নিশ্চিত করবে
যে সংখ্যালঘিষ্ঠের কথাও যেন শোনা যায়, তারা যেন বলতে পারেন। কেউ হঠাৎ করে বলতে পারবেন না যে গত 16-17 বছর আপনাকে শান্তিতে বাড়িতে ঘুমোতে পেরেছে। এই দেশটাকে ভারত তার অঙ্গরাষ্ট্রে পরিণত করেছিল এবং ভারতবাসীও একইভাবে এটাই ভাবত। এবারকার এই বিপ্লবের পরে অনেকে উস্কানি দিয়েছিল, তারা ওত পেতে অপেক্ষা করছিল যে বাংলাদেশে একটা ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেবে, কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, দায়িত্ব নিয়ে সমস্ত ইসলামী দল তারা পাহারাদারের দায়িত্ব পালন করেছে। আর যেন আলিম ওলামা ইসলামী দলগুলোর মাথার উপরে কেউ কাঁঠাল ভেঙে খেতে না পারে, সেই ব্যাপারে আমাদেরকে সজাগ হতে হবে, সোচ্চার হতে হবে। চাঁদপুরে হত্যার শিকার 7 নৌ শ্রমিকের পরিবারকে 20 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া সহ 4 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে নৌ শ্রমিকদের কর্মবিরতি। সারা দেশে বন্ধ রয়েছে পণ্য পরিবহন, পাশাপাশি পণ্য খালাস বন্ধ থাকায় স্থবির চট্টগ্রাম সহ বিভিন্ন নৌ বন্দরের কার্যক্রম। চট্টগ্রামে বন্দরের বহির্নোঙরে খালাসের অপেক্ষায় 25টি মাদার ভ্যাসেল ও 35টি লাইটার জাহাজের 5 লাখ টনের বেশি খোলা পণ্য। এছাড়া সিরিয়াল নিয়ে খালি পড়ে আছে 60টি লাইটার জাহাজ। যশোরে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে আটকে আছে বিভিন্ন পণ্যবাহী 3 শতাধিক জাহাজ। বন্ধ রয়েছে বন্দরের অন্যান্য কার্যক্রম। দ্বিতীয় দিনের কর্মবিরতিতে স্থবির সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দরও। বন্ধ রয়েছে সকল প্রকার পণ্যবাহী জাহাজ চলাচল, পণ্য ওঠানামা সহ বন্দরের সকল কার্যক্রম। এতে বন্ধ রয়েছে উত্তরাঞ্চলের 16 জেলায় জ্বালানি তেল, সার সহ বিভিন্ন পণ্য সরবরাহ। এমন অবস্থায় বিপাকে পড়েছেন শত শত ট্রাক চালক, শ্রমিক ও ব্যবসায়ীরা। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে বিগত সরকারের আমলে দুর্নীতির তদন্ত করে বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। বিকেলে সিলেটের টিলাগড়ে ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির উদ্বোধন শেষে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার অনেক জায়গায় প্রকল্প বাস্তবায়ন না করে অর্থ আত্মসাৎ করেছে, তাই প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সংস্কার ও বিচার কাজ একসাথে চলবে। এছাড়া সিলেটে বন্যা আক্রান্ত এলাকাগুলোতে প্রাণীদের জন্য বিশেষ শেল্টার হোম তৈরির পরিকল্পনার কথাও জানান তিনি। আমরা সেগুলো সবই দেখছি এবং এই সরকারের তো কাজই হলো যে সংস্কার করা এবং যেগুলো ভুলভাল কাজ হয়েছিল, অনেক শুধু দুর্নীতি এমন না যে টাকা পয়সার, এমন অনেকগুলো কাজ যেমন হয়নি, হ্যাঁ, শুরু করেছে একদিন হয়ে তারপর ফেলে রেখেছে, এই যে সম্পদ নষ্ট করা। এবং আপনারা তো জানেন যে মৎস্য প্রাণী সম্পদ এমন একটা মন্ত্রণালয় যেটা মানুষের খাদ্যের যোগান দেয়, আমিষের যোগান দেয়। তো এখানে কোনো প্রকার দুর্নীতি সহ্য করা বা কোনো রকম ব্যবস্থা সহ্য করা আমরা এটা করতে দেব না। স্বাস্থ্যসেবার মান বাড়াতে বরিশাল বিভাগের সিভিল সার্জন সহ বিভিন্ন কর্মকর্তাদের নিয়ে সমন্বয় সভা করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। শনিবার সকালে স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সভায় অংশ নেন বিভাগের 6 জেলার সিভিল সার্জন ও 42টি উপজেলার স্বাস্থ্য কর্মকর্তারা। এ সময় নির্মাণাধীন শিশু হাসপাতাল ও বক্ষব্যাধি হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। অপরিকল্পিতভাবে ভবন নির্মাণের কথা উল্লেখ করে তিনি বলেন, জনবল ও চিকিৎসা সরঞ্জামাদি প্রস্তুত না করে হাসপাতালে চালু করা সম্ভব হবে না। জনসংখ্যার তুলনায় জনবল আমাদের খুবই সীমিত। এছাড়াও অর্থনৈতিক কিছু সীমাবদ্ধতা আছে, প্রতিকূলতা আছে, এগুলোর সাথে নিয়ে আমাদেরকে এগোতে হবে। স্বাস্থ্য ব্যবস্থাকে জনগণের দোরগোড়ায় আমাদেরকে পৌঁছে দিতে হবে। এখন আপনারা যারা প্রান্তিক পর্যায়ে কাজ করেন, যারা আমাদের রিপ্রেজেন্টেটিভ, তাদের সুবিধা অসুবিধা এগুলো নিয়ে আলোচনা করে সার্বিক অবস্থাকে কিভাবে আরো উন্নত করা যায়, সেই জন্য আমাদের আজকে মতবিনিময় সভা। খুলনার তাবলিগি মার্কাজ মসজিদে সাতপন্থীদের নিষিদ্ধের দাবি জানিয়েছেন নগরীর ওলামায়ে কেরাম ও আলেমদের একাংশ। সকালে এক সংবাদ সম্মেলনে দাবি জানান মার্কাজ উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিম মুফতি আবদুল্লাহ ইয়াহিয়া। এ সময় তিনি বলেন, গেল 17 ডিসেম্বর টঙ্গীতে দুঃখজনক ঘটনার পরে
কাকরাইল মসজিদে তাবলিগের সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। এর ধারাবাহিকতার খুলনায় তাদের কার্যক্রম বন্ধের জন্য প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হয়। বগুড়া, বরিশাল এবং দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন। এ সময় দুর্ঘটনা আহত হয়েছেন অন্তত 30 জন। বিকেলে বগুড়ার কাহালুতে ট্রাক চাপায় বাবা মেয়ে সহ 3 জন নিহত হয়। এছাড়া জেলা সদর ও গাবতলী এলাকায় আলাদা দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও 2 জন। এদিকে দিনাজপুর রংপুর মহাসড়কের চম্পাতলীতে বাস উল্টে আহত হয়েছেন অন্তত 20 জন। পরে প্রায় 2 ঘন্টার চেষ্টায় দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে ফায়ার সার্ভিস। অন্যদিকে বেলা 11টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের গৌর নদীতে 2টি বাসের সাথে তেলবাহী লরির ত্রিমুখী সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। 4 বছর পর আবারও জাহাজ রপ্তানি শুরু করছে দেশের শীর্ষস্থানীয় জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। আরব আমিরাতের মারওয়ান শিপিং এর সাথে গেল বছর 8টি জাহাজ রপ্তানির চুক্তি করে প্রতিষ্ঠানটি। এরই মধ্যে রায়ান নামের একটি ল্যান্ডিং ক্রাফট জানুয়ারিতে রপ্তানি করা হবে। বাকি 3টি ল্যান্ডিং ক্রাফট, 2টি টাগবোট ও 2টি অয়েল ট্যাঙ্কার 2025 সালের মধ্যে রপ্তানি করবে ওয়েস্টার্ন মেরিন। নির্মাণ সামগ্রীর ব্যয় বাদ দিয়ে এসব জাহাজের রপ্তানি মূল্য প্রায় $7 মিলিয়ন। ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকেও জাহাজ নির্মাণের অর্ডার পাচ্ছে ওয়েস্টার্ন মেরিন। সরকারি নীতি সহায়তা পেলে রপ্তানি আয় অনেক বাড়বে বলে প্রত্যাশা প্রতিষ্ঠানটির। 2008 সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশে মোট 44টি জাহাজ রপ্তানি করেছে, যার মধ্যে এককভাবে 33টি জাহাজ রপ্তানি করেছে ওয়েস্টার্ন মেরিন। এতে রপ্তানি আয় দাঁড়ায় $100 মিলিয়ন। 2020-এ আমাদের লাস্ট 2টা জাহাজ যায় এক্সপোর্টের, তারপর আমরা 23-এ পাই, 23-এ পেয়ে আমরা 24-এ কাজ শুরু করেছি। আমরা 24-25 পর্যন্ত আমাদের এই বছর তো চলেই গেল, আমরা একটা বানানো হয়ে গেছে, আরও 2টা আমরা আগামী 2-3 মাসের মধ্যে দিয়ে দিব। আমরা এখন তো ইউএই থেকে পাচ্ছি, আমরা জার্মানির সাথে ডেনমার্কের সাথে কাজ করছি, এরা অনেক দূর এগিয়েও গেছি, মোস্টলি ইউরোপ অ্যান্ড মিডল ইস্ট। বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি চালু রাখা ও প্রতিষ্ঠানের সংস্কারের দাবিতে অনশন করছেন প্রতিষ্ঠানটির কর্মচারীরা। সকালে বাংলা মোটরের কর্মসূচিতে কর্মচারীরা বলেন, গুটি কয়েক কর্মকর্তার কারসাজিতে বন্ধ হচ্ছে 2 যুগের বেশি সময় ধরে চলা লাইব্রেরির কার্যক্রম। আর্থিক সক্ষমতা থাকার পরেও কেন পাঠক তৈরির এই কার্যক্রম বন্ধ করা হচ্ছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। একই সাথে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের অপসারণের দাবি জানান তারা। এ সময় অনশন স্থলে আসেন ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমের পরিচালক। জানান, প্রথম দফায় 2020 থেকে 2022 সাল পর্যন্ত এবং দ্বিতীয় দফায় 2023 থেকে 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত কর্মসূচির মেয়াদ বাড়ানো হয়। পরবর্তীতে মন্ত্রণালয় কিছু না জানানোয় বন্ধ করে দেওয়া হচ্ছে এই প্রকল্প। গুটি কয়েক কর্মকর্তার যে গোড়ামিতে এই কার্যক্রম বন্ধ করে দিচ্ছে, এই জন্য আজকে আমরা শান্তিপূর্ণ অনশন করতে যাচ্ছি। এদের অপসারণ করলে তাহলে বিশ্ব সাহিত্য কেন্দ্রটাকে সংস্কার আমরা করতে পারবো। কর্মীদের আশ্বস্ত করছি না, আমরা এটা জনগণকেও বলতে চাই, আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে, যত স্বল্প সময়ের মধ্যে সম্ভব এটা আমরা চালু করার জন্য সরকারের সঙ্গে চেষ্টা করব। শীত বাড়ার সাথে কুমিল্লায় জমে উঠেছে শীত বস্ত্র কেনাবেচা। এ নিয়ে আরো জানাতে নগরীর কান্দিরপাড় থেকে যুক্ত হচ্ছেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, জানাবেন যে দোকানগুলোতে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন এবং বেচা কেনাই কতটা বেড়েছে, বিক্রেতারা কি বলছেন? সাকিব, কুমিল্লায় শীত বাড়ার সাথে সাথে কিন্তু মানুষের চাহিদা বেড়েছে শীত কাপড়ের, গরম কাপড়ের জন্য কিন্তু সারাদিনে কুমিল্লার কান্দিরপাড়, ছাতিপট্টি এবং নগরের যে বিপণী বিতানগুলো রয়েছে সবগুলোতে কিন্তু মানুষের ভিড় থাকে শীতের কাপড় কেনাকাটার জন্য। আমরা কুমিল্লা নগরের কান্দিরপাড়ে মনোহরপুর এলাকার একটি লেন দেখতে পাচ্ছি, যে একটি দীর্ঘ সারি, সেখানে কিন্তু ভ্যানে করে শীতের নানা রকম কাপড় বেচা কেনা হচ্ছে এবং বিভিন্ন রকমের মানুষ কিন্তু এখান থেকে তাদের পরিবারের জন্য শীতের কাপড় নিয়ে যাচ্ছেন এবং বিক্রেতারা বলছেন যে শীতের কাপড়টাই এখন মূলত আসলে তাদের বেশি চলছে। অন্যান্য সময় অন্যান্য কাপড় বিক্রি করলেও কিন্তু এখন তারা শুধু শীতের গরম কাপড় তারা বিক্রি করছেন এবং সেটা বেশ ভালো এখানে বিক্রি হচ্ছে। এখানে আসলে মূলত ফুটপাত এবং এখান থেকে বেশিরভাগই নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ, যারা তাদের স্বাচ্ছন্দ্য মতো তাদের পছন্দের দামে তারা এখান থেকে কাপড় কেনাকাটা করতে পারেন এবং সেজন্য কিন্তু এখানে ভিড়টা লেগেই থাকে এবং সবসময় কিন্তু দেখা
দেখা যায় যে এত বেশি ভিড় হয়ে যে মাঝে মাঝে যানজটেরও কারণ তৈরি হয় এবং কুমিল্লা নগরের বিভিন্ন জায়গায় কিন্তু ফুটপাতে এইভাবে গরম কাপড় বিক্রি হচ্ছে। শীত বাড়ার পরেই মানুষের এই চাহিদা বাড়ছে এবং নগরীর বেশ অনেকগুলো বিপণী বিতান রয়েছে, সেগুলোতে কিন্তু নানা অফার চলছে শীতের কাপড়ের জন্য। শীতের বিভিন্ন বিশেষ করে শিশু এবং বৃদ্ধ মানুষের জন্য কিন্তু শীত কাপড় নেওয়ার জন্য বেশিরভাগ ভিড় আমরা দেখতে পাচ্ছি। যারা আসছেন তারা তাদের পছন্দের দামে কেউ শপিং মল থেকে কিনছেন, কেউ আবার এখানে খোলা বাজার থেকেও কিনছেন, অর্থাৎ তাদের সাধ্যমতো সামর্থ্য অনুযায়ী কিন্তু তারা কিনছেন। বিক্রেতারাও বলছেন যে বেশ ভালো বেচাকেনা হচ্ছে, শীত বাড়ার কারণেই তারা আসলে তাদের কাপড় চাহিদা বাড়ছে এবং তারা বিক্রি করতে পারছেন। কুমিল্লা নগরীতে ছাতিপট্টি এবং বেশ কিছু এলাকায় শীতের কম্বল এবং শীতের নানা রকম কাঁথা বিক্রি হয়ে থাকে এবং এখানে বেশ কিছু উলের কাপড়, টুপি এবং শীতের নানা রকম পোশাকই আসলে বিক্রি হয়ে থাকে এবং সেগুলোর চাহিদাও বাড়ছে এবং সাথে সাথে শীতের সোয়েটার, ব্লেজার এবং বিভিন্ন রকমের বিশেষ করে নারীদেরও নানা রকম কাপড় কিন্তু এসব খোলা বাজারে ফুটপাতে বিক্রি হচ্ছে এবং মানুষজন তাদের পছন্দ মতো কাপড় কেনার জন্য কিন্তু ভিড় করছেন। এবং সকাল থেকেই আমরা দেখতে পাই যে নগরীর এই মনোহরপুর সড়কে বেশ জমজমাট ব্যবসায় কিন্তু এখানে বেচাকেনা কিন্তু শুরু হয় এবং আজও কিন্তু এরকমই চিত্র আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ শীত বাড়ার সাথে সাথে মানুষের কেনা বেচা, মানুষের আগ্রহ বাড়ে এবং কেনাকাটাগুলো এখান থেকে করে থাকে। আর যাদের সামর্থ্য নেই, নিম্ন আয়ের মানুষজন, তারা কিন্তু এখান থেকে তাদের পছন্দের কাপড় তারা কিনতে পারছেন। এখানে মানুষজনের সাথে কথা বলছি, তারা বলছেন যে 100 থেকে 300-400 টাকার ভিতর আসলে কম দামি তারা তাদের কাপড় কিনতে পারছেন এবং যেটা আসলে হয়তো শপিং মলগুলোতে আরও কিছুটা বেশি দামে কিনতে হতো। তো এখানে আসলে তার নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষজন তাদের সামর্থ্য অনুযায়ী তারা এখানে কেনাকাটা করতে পারে, তারাও বেশ উৎফুল্ল। সাকিব। খালেদ সাইফুল্লাহ যুক্ত ছিলেন কুমিল্লা থেকে, তিনি জানাচ্ছিলেন শীত বস্ত্র কেনাবেচার খবর। খুলনায় চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন করেছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। সকালে নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন করা হয়। এ সময় বক্তারা বলেন, খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, বিমানবন্দর, পাইপলাইনে গ্যাস সরবরাহ সহ বেশিরভাগ উন্নয়ন প্রকল্পের তেমন কোনো অগ্রগতি নেই। এসব প্রকল্প দ্রুত শেষ না হওয়ায় নগরীর আর্থসামাজিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে বলেও দাবি করেন তারা। এছাড়া খুলনা থেকে নড়াইল হয়ে ঢাকার উদ্দেশ্যে যে ট্রেন চলাচল করছে এর সংখ্যাও বাড়ানোর দাবি জানান তারা। এবার আন্তর্জাতিক খবর। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। শনিবার দিল্লির নিগমবোধ ঘাটে রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হয়। এ সময় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির আরও অনেক নেতা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেসের অন্যান্য নেতা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শেষ শ্রদ্ধা জানিয়েছেন। উপস্থিত ছিলেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেও। সাবেক প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় সরকার সারা দেশে 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। কংগ্রেসও দলের সব সরকারি কর্মসূচি এমনকি প্রতিষ্ঠা দিবস উদযাপন আগামী 7 দিনের জন্য বাতিল করেছে। 92 বছরে বৃহস্পতিবার রাত 9টা 51 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনমোহন সিং। ভারতের অর্থনৈতিক সংস্কারের স্থপতি নামে পরিচিত মনমোহন সিং 2004 থেকে 2014 পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তরক্ষীদের মধ্যে ব্যাপক সংঘর্ষে 19 পাকিস্তানি সেনা এবং আফগানিস্তানের 3 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে চীনা সংবাদ মাধ্যম সংস্থা সিনহুয়া শনিবারে খবর জানিয়েছে। তবে সীমান্তের কোন অংশে কবে কখন হওয়া সংঘর্ষে নিহতের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। এর আগে গত সপ্তাহে পাকিস্তানে একটি সন্ত্রাসী হামলার পর 24 ডিসেম্বর রাতে আফগানিস্তানে বোমা হামলা চালায় পাক বাহিনী। ওই হামলায় অন্তত 46 জন নিহত হয়েছেন বলে জানায় তালেবান সরকারের একজন মুখপাত্র। তখন থেকে এই দুই দেশের সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছিল।
তাইওয়ানে সামরিক সহায়তা দেয়ায় মার্কিন 7 অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে কয়েকজন জ্যেষ্ঠ নির্বাহীর ওপরও। নিষেধাজ্ঞা দেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে রেইথন কানাডা, রেইথন অস্ট্রেলিয়া, হাটসন টেকনোলজিস। সাম্প্রতিক সময়ে তাইওয়ানের প্রতিরক্ষা খাতের জন্য $51 কোটি সামরিক সহায়তার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ চীন সাগরের স্বায়ত্তশাসিত এই দ্বীপকে বরাবরই নিজেদের বলে দাবি করে আসছে বেইজিং। যদিও তাইওয়ান বরাবরই বলে আসছে এই দ্বীপের মানুষ নির্ধারণ করবে তাদের ভবিষ্যৎ। নিষেধাজ্ঞার কারণে এই অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান আর ব্যক্তিরা চীনের সঙ্গে কোনো ধরনের বাণিজ্যে যেতে পারবে না। আফ্রিকা থেকে সাগর পাড়ি দিয়ে স্পেনে প্রবেশের সময় চলতি বছর প্রাণ হারিয়েছেন 10,000-এর বেশি মানুষ। এই হিসেবে দিনে গড়ে 30 জনের প্রাণহানি হয়েছে। অভিবাসীদের নিয়ে কাজ করা সংস্থা ওয়ার্কিং বর্ডার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রায় 9,800 মানুষ সাগরে প্রাণ হারিয়েছেন আফ্রিকার আটলান্টিক উপকূল থেকে স্পেনের ক্যানারি দ্বীপ ঢোকার সময়। সাহেল অঞ্চলে গৃহযুদ্ধ ও জলবায়ু পরিবর্তনের কারণে উন্নত জীবনের আশায় অধিকাংশ মানুষই অবৈধভাবে ইউরোপ প্রবেশের ক্ষেত্রে বেছে নেন ঝুঁকিপূর্ণ এই রুটকে। সালে যুক্তরাষ্ট্রের গৃহহীনের সংখ্যা 7,71,000, যা দেশটির ইতিহাসে এক বছরের সর্বোচ্চ। আগের বছর থেকে এই সংখ্যা বেড়েছে 18%। মার্কিন গৃহায়ন ও নগর উন্নয়ন দপ্তরের প্রতিবেদনে উল্লেখ করা হয়, গৃহহীনদের মধ্যে শিশুর সংখ্যা প্রায় 1.5 লাখ। আবাসন সংকটের বিপরীতে ব্যয় বেড়ে যাবার কারণে অনেক মার্কিন নাগরিককে থাকতে হচ্ছে তাঁবু খাটিয়ে। এছাড়াও ঘূর্ণিঝড়, বন্যা ও দাবানলের মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে গৃহহীনের সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। নিউ ইয়র্ক, নিউ জার্সি, ডেনভার ও শিকাগোর মতো শহরগুলোর অস্থায়ী আশ্রয় কেন্দ্রে বাস করছেন হাজারো মানুষ। ব্যাপক তুষারপাতের কারণে ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হিমাচলের কুল্লু জেলায় আটকে পড়া 5,000 পর্যটককে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার জেলার সোলাং নালায় ঘটেছে এই ঘটনা। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় কুল্লু পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, শুক্রবার ভোর বেলা থেকে তুষারপাত শুরু হয় সোলং নালা এলাকার মহাসড়কে ইঞ্জিন বিকল হয়ে থেমে যায় প্রায় 1000 গাড়ি ও বেশ কয়েকটি বাস। মূলত অতিরিক্ত ঠান্ডার কারণে এসব গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছিল। ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়া সেসব গাড়ি, বাস থেকে 5,000 পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ শেষ হয়েছে। এখন গাড়িগুলো সরানোর চেষ্টা চলছে। গেল বড়দিন থেকে তুষারপাত শুরু হয়েছে হিমাচলের বিভিন্ন অংশে। এর মধ্যে রাজধানী সিমলা সহ 6 জেলায় ভারী তুষারপাত রেকর্ড করা হয়েছে। এই জেলাগুলো হলো লাহাউল, স্পিতি, চাম্বা, কাঙ্গড়া, কুল্লু এবং কিন্নাউর। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের দেয়া থার্ড অ্যান্টি মিসাইল সিস্টেম ইয়েমেনের ছোড়া সমরাস্ত্র ভূপাতিত করতে ব্যবহার করেছে ইসরায়েল। বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে কয়েকটি সূত্র। বৃহস্পতিবার ইয়েমেনের বিভিন্ন স্থানে একযোগে হামলা চালানোর পর সশস্ত্র গোষ্ঠী হুতিরাও ইসরায়েল লক্ষ্য করে ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলা করেছে। জাতিসংঘ বলছে, ইয়েমেন ইসরায়েলের এই আগ্রাসন পরিণত হবে ভয়াবহ সংঘাতে। এদিকে ভয়াবহ বিমান হামলার পর স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে সানা আন্তর্জাতিক বিমানবন্দর। ইসরায়েলের হামলার প্রতিবাদ আর ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে শুক্রবার রাজধানী সানায় বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে বিক্ষোভ মিছিল করে আটক হওয়া 186 আরব আমিরাত ফেরত প্রবাসীকে 50,000 টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। শনিবার প্রবাসী কল্যাণ ভবনে প্রবাসীদের এই চেক হস্তান্তর করা হয়। এ সময় আর্থিক অনুদান নয়, বরং আবারও বিদেশ পাঠানোর দাবি জানান প্রবাস ফেরতরা। একই সাথে তাদের কারাগারে পাঠাতে সহায়তাকারী দুবাইয়ের আওয়ামী লীগ নেতা ও হাই কমিশনের কর্মকর্তার বিচার দাবি করেন প্রবাসীরা। এ সময় সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে চাইলে ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না জানিয়ে সব সমস্যার সমাধানে রোববার আলোচনায় বসার আশ্বাস দেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল। ঢাকা মাতিয়ে এবার বিপিএল ফেস্ট 2024 হচ্ছে চট্টগ্রামে। এম এ আজিজ স্টেডিয়ামে চলছে কনসার্ট। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান। শোয়েব, জানাবেন যে কনসার্টে উন্মাদনা কেমন দেখছেন এবং চট্টগ্রামে কারা মঞ্চ মাতাবেন আজকে?
সাকিব, আজ আসলে বিকেল 5টা থেকে এই প্রোগ্রাম শুরু হওয়ার কথা এবং কনসার্টে দেশের বরেণ্য চারজন সঙ্গীত শিল্পী এবং তাদের দল তারা পারফর্ম করার কথা রয়েছে। এবং আমরা দেখেছি যে বিকেল 4টার পর থেকে বা তার আগে থেকেই মূলত এখানে যারা দর্শকরা রয়েছেন, দর্শক শ্রোতা যারা রয়েছেন তারা আসতে শুরু করেন এবং এখনও কিন্তু দর্শক শ্রোতারা আসছেন। আমরা এমএজি স্টেডিয়ামের 2 নম্বর গেট সংলগ্ন অবস্থানে রয়েছে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বিসিবির যারা স্বেচ্ছাসেবীরা রয়েছেন তারা সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রতিটি দর্শককেই চেক করে তারপরে তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করেই কিন্তু তারা স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন। এবং স্টেডিয়ামগুলোর বাইরে আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্যরা রয়েছে, বিজিবি যেমন রয়েছে, সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন এবং সেই সাথে যে কোনো বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সদস্যরাও কিন্তু কাজ করছেন। এবং এখানে যে শিল্পীদের কথা আপনি জানতে চাচ্ছিলেন, এখানে মূলত মুজা এবং এরপরে অ্যাভয়েড রাফা এবং এর পাশাপাশি ফুয়াদ এবং সঞ্জয় টিম তারা মূলত পারফর্ম করবে এবং সবশেষে হাবিব ওয়াহিদ তিনি পারফর্ম করবেন বলে আমরা জানতে পেরেছি। এবং আপনি জানেন যে এবার বিপিএলে 7টি দল অংশ নিচ্ছে এবং সেই 7টি দলের খেলা অনুষ্ঠিত হবে 3টি ভেন্যুতে, ঢাকা, চট্টগ্রাম এবং সেই সাথে সিলেট। তো সেই জায়গা থেকে চট্টগ্রাম একটি বরাবরই ক্রিকেট উন্মোদনার একটি বড় জায়গা এবং এখানে যারা রয়েছেন তারা কিন্তু ক্রিকেট প্রেমী। কিন্তু এই বিপিএল কনসার্ট নিয়ে আমরা যতটা উত্তেজনা আগে দেখেছিলাম, অর্থাৎ ঢাকায় যে পরিমাণ উত্তেজনা দেখা গিয়েছিল, চট্টগ্রামে এসে সেটি কিছুটা ভাটা পড়েছে এবং এর প্রধান কারণ যেটি দর্শকরা বলছেন যে আসলে প্রচারণা অনেকটা কম হয়েছে এবং এই কারণেই মূলত দর্শক শ্রোতাদের কাছে খুব একটা বার্তা পৌঁছয়নি এই বিপিএল ফেস্ট বা বিপিএল যে কনসার্ট হচ্ছে সেটি নিয়ে। এই কারণে ভিড়ের পরিমাণ বা দর্শকদের আগমনের পরিমাণ কিন্তু কিছুটা কম। এবং বিপিএল যখন মাঠে গড়াবে তখন আসলে মাঠের উন্মাদনা ছড়িয়ে যাবে। তবে এর আগে পরিবর্তিত এক পরিস্থিতিতে এবারের বিপিএল অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই জায়গা থেকে বিপিএল এর এবার স্লোগানও হচ্ছে, অর্থাৎ বিপিএল ফেস্টের স্লোগান হচ্ছে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই। সেই জায়গা থেকে তরুণদের আকৃষ্ট করার একটি প্রচেষ্টা ছিল এবং আমরা দেখেছি যারা এসেছেন তাদের বেশিরভাগই তরুণ। কিন্তু সেটি যদি সংখ্যার অনুপাতে বলি, আসলে দর্শকের সংখ্যানুপাত অনেকটাই কম, সেইভাবে আসলে যে দর্শক সমাগম হয়েছে সেটি বলা যাচ্ছে না। সাকিব। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন শোয়েব রহমান, তিনি জানাচ্ছিলেন বিপিএল ফেস্টের খবর। ফিটনেস আর বর্তমান পরিস্থিতির কারণে বিপিএলে অনিশ্চিত মাশরাফি। শনিবার সিলেট স্ট্রাইকার্সের অনুশীলন শেষে এমনটাই জানালেন দলটির কোচ মাহমুদ ইমন। আমাদের স্কোয়াডে এখনও আছে, কারণ এই টিমের অতপ্রত অংশ হচ্ছে মাশরাফি এবং আমরা ডিপেন্ড অন সিচুয়েশন, ও কি ফিল করতেছে, ফিটনেসের অবস্থা কি, যদি মানে খেলার মোট পর্যায়ে থাকে বা সিচুয়েশন যদি ভালো থাকে তাহলে তো অবশ্যই খেলবে। কথা হয়েছে আপনাদের সাথে? এখনো কথাবার্তা তো চলতেছে ওর সাথে, বাট ডিপেন্ড অন সিচুয়েশন। এটা কি ফিটনেস রিলেটেড ইস্যু নাকি অন্য কিছু? আপনার সাথে কথা মানে কোন জায়গাটায় মানে ক্লিয়ার হতে পারে? এটা কি শেয়ার করতে? আর ফিটনেসের অবস্থা দিয়ে কথাবার্তা হচ্ছে, প্রিপারেশনটা ইম্পর্টেন্ট। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য সংস্কার ও নির্বাচন বিষয়ে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে দ্বিতীয় দিনের সংলাপ চলছে। সরাসরি চলে যাচ্ছে সেখানে। শাসন কার্য পরিচালনা করাতে বাধাগ্রস্ত করেছে প্রত্যেকটা স্তরে স্তরে। আমরা এটার অবসান চেয়েছি এবং এই যুদ্ধের মাধ্যমে আমরা এটার সম্পূর্ণভাবে অবসান আমরা চাই। এটাই ছিল আমাদের এই জনযুদ্ধের একটা আকাঙ্ক্ষার মধ্যে একটা বিষয়। আমি আর বাড়াচ্ছি না, আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমি এখন যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জনাব ওবায়দুল হকের কাছে। জনাব ওবায়দুল হক। ধন্যবাদ শাফকাত। প্রথমেই আমি এই ছাত্র জনতার আন্দোলনে যারা জীবনদান করেছেন এবং যারা আহত হয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, তাদের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা রেখে আমার বক্তব্য শুরু করছি। আমি খুব অল্প কথা বলবো, কিন্তু কিছু সুনির্দিষ্ট বিষয়ে কথা বলতে চাই। আজকের এই সেশনের বিষয় আপনারা জানেন যে ভূ রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের স্বার্থ ও জাতীয় নিরাপত্তা। আমি দুটোই একটু স্পর্শ করব, ভূ রাজনৈতিক বাস্তবতা এবং জাতীয় নিরাপত্তা। আমরা ভূ রাজনীতি বিষয়টা বুঝি এই কারণে যে গত কবছর আমাদের আন্তর্জাতিক পরিসরে যে আলোচনা, সেখানে ভূ রাজনীতি কথাটি বারবার উঠে এসেছে যে আমাদের চারপাশে যা কিছু ঘটছে আমরা দেখেছি যে
সেটিকে যদি আমরা ভূ রাজনৈতিক প্রিজম দিয়ে দেখি, সেই অতসী কাঁচ দিয়ে দেখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। অর্থাৎ আন্তর্জাতিক পরিসরে, আঞ্চলিক পরিসরে এই নিরাপত্তা সংক্রান্ত যা কিছু ঘটছে, এর পেছনে ভূ রাজনীতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখন এ বিষয়ে কোনো এটি আমাদের একই সাথে আরও একটা জিনিস বুঝতে হবে, যেটি কোনো আসলে স্ট্যাটিক বিষয় নয়। এই যে ভূ রাজনৈতিক বাস্তবতা আমরা বলি, এটি সবসময় বদলায়, এবং আমরা ইতিহাসের এমন একটি পর্যায়ের মধ্যে দিয়ে এখন যাচ্ছি, আমরা হয়তো এখন বুঝতে পারছি না, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম অথবা আজকে থেকে বহু বছর পর মানুষ যখন পেছন দিকে ফিরে তাকাবে, তারা বুঝবে যে এই সময় ভূ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি দেখেন, পরিবর্তনগুলো হয়েছিল খুব দ্রুত। অনেক বড় বড় পিরিয়ড গেছে পৃথিবীর ইতিহাসে যেখানে ভূ রাজনৈতিক বাস্তবতা বদলায় নাই, কিন্তু এই ভূ রাজনৈতিক বাস্তবতা এত দ্রুত পরিবর্তনশীল, এবং বিশেষ করে আমাদের এই অঞ্চলে এত সমস্ত বিষয় ঘটছে। এখানে শুধুমাত্র যে আঞ্চলিক শক্তিগুলো তা নয়, বড় বড় অনেক দূরবর্তী আন্তর্জাতিক যে শক্তি, তাদেরও আমরা দেখেছি যে তারাও এই অঞ্চলে ভূ রাজনৈতিকভাবে খুবই সিরিয়াসলি তারা এখানে ইনভলভ হয়েছে, তারা এনগেজ করেছে। ফলে এই আমরা ভূ রাজনৈতিক বাস্তবতার কথা বলি, কিন্তু আমরা আসলে কতখানি প্রস্তুত এটা সামাল দিতে বাস্তবতায়, এবং আমরা আমাদের যে পলিসি বা আমাদের যে ভাবনা, সেটিকে কতখানি আমরা অ্যাকচুয়ালি ক্যালিব্রেট করতে পারছি, কত দ্রুত এই পরিবর্তনশীল বাস্তবতার সাথে, সেটি ভেবে দেখার বিষয় রয়েছে। আমার আলোচনাটি এটিকে কেন্দ্র করেই, সেটি হলো যে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে চলছে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের দ্বিতীয় দিনের সংলাপ। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। শেষ করছি এখন 4 দিয়ে। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon.tv।